বাংলাদেশকে গাজার মতো বিধ্বস্ত করে গেছেন শেখ হাসিনা, মন্তব্য প্রধান উপদেষ্টার। পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহেই হচ্ছে বিশেষ আইন। জাতীয় ঐক্যমত্য কমিশন নির্বাচনে বাধা হবে না বলেছেন আলী রিয়াজ। জুলাই গণ অভ্যুত্থানে সংবিধান বাতিল হয়ে গেছে, মন্তব্য নাহিদের। ডিসেম্বর টাইমলাইন ধরে চলছে সংসদ নির্বাচনের প্রস্তুতি, জানিয়েছেন সিইসি। সব ধরনের সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের। এবং উন্নতির দিকে মাগুরার শিশুটির অবস্থা। কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে ক্ষতি শেখ হাসিনা করে গেছেন তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো, এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। তার দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনূস। তবে অন্যরা সতর্ক করেছেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটা ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনার অধীনে যে মাত্রায় দুর্নীতি হয়েছে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে। সম্পর্ক উন্নয়নের জন্য ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহেই হচ্ছে বিশেষ আইন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠক শেষে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পেয়েছে বিএফআইইউ ও যৌথ তদন্ত দল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শেখ হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ পাচার হওয়ার খবর জানায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যেই আইনটা আপনারা দেখবেন। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। প্রেস সচিব জানান, শেখ হাসিনা সহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে কমিটি। পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত অ্যাটাচিং ফ্রিজিং করা হয়েছে ১২৪টা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই ১২৪টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে ৬৩৫.১৪ কোটি টাকা। রাজুকের ১.৮ ১,৮০,০০,০০,০০,০০,০০ টাকার দলিল মূল্যের ৬০ কাঠার প্লট। শফিকুল আলম জানান, অর্থ পাচারকারীরা সন্তানের টিউশনির নামে সেমিস্টার প্রতি ৪০০ কোটি টাকা পাঠিয়েছে। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন ৪০০ কোটি টাকার উপরে, ৪-৫০০ কোটি টাকা। মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন।
শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সব বই পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ৬ মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে ৩ সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ ১৪ জনের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার ও নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐক্যমত্য কমিশন। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। রাজনৈতিক দল না চাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করবে সে প্রশ্নের উত্তরও দেন তিনি। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলের মতামত রয়েছে, তাই রাষ্ট্র কাঠামো নিয়ে ঐক্যমতে তেমন সমস্যা দেখছে না কমিশন। এই সংস্কার কমিশনের কাজ বা ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা কেবলমাত্র আগামীকালের বিষয় নয়। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি, এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। যে কারণে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায় যাবেন না, সকলেরই দায়িত্ব। এটা নির্বাচনী ম্যানিফেস্টো নয়, এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা হচ্ছে আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আমরা দেখতে চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে। এবার নতুন সংবিধান প্রণয়নে প্রয়োজনে আবারও রাস্তায় নামা হবে। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, শহীদদের হত্যার বিচার না করে নির্বাচন করতে দেয়া হবে না। জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এ সময় বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছাত্র জনতাই বাস্তবায়ন করবে বলেও জানান বক্তারা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিকালে গ্যান্ডারিয়ার ৪০ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের হাতে রমজানের উপহার সামগ্রী তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নারীরা যাতে নিজেদের অনিরাপদ মনে না করেন তা নিশ্চিত করতে হবে। যারা নারীদের জীবন হুমকির মুখে ফেলবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতা। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। রাজনৈতিক সরকারই পারে এসব সমস্যা এবং জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে। তাই স্বল্প সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।
বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায়। সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে, তারা যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাতও না আসে। ডিসেম্বর টাইমলাইন ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রবাসীদের ভোটের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। এদিকে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনা করেন সিসি। বলেন, ডিসেম্বর মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। এ সময় ব্রিটিশ হাই কমিশনার জানান, বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাজ্য। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। মাগুরার শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে, এমন খবর দিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, চিকিৎসকরা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। আন্তর্জাতিকভাবে সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আইনের মধ্যে থেকে দ্রুত সময়ের মধ্যে নারী নিপীড়নকারীদের বিচার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের সামনে এক মানববন্ধন করে ছাত্রদল। মানববন্ধনে নেতারা বলেন, নারীর প্রতি সহিংসতা গত কয়েক মাসে বেড়েছে এমন নয়, গত 15 বছর ধরে এগুলো চলছিল, কিন্তু গণমাধ্যম স্বাধীন না থাকায় বিষয়গুলো উঠে আসেনি। নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। দেশের আপামর জনতা তাদের সমর্থন দিলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। নিপীড়কের পক্ষে যারা তদবির করছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। নারী নিপীড়ন অব্যাহত থাকলে আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। কক্সবাজার শহরের শহীদ সরণিতে এক মার্কিন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শহরের ঝাউতলা থেকে বিকালে তারেক নামের ওই যুবককে আটক করে সদর মডেল থানার পুলিশ। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সাইফুদ্দিন। জানান, সকাল 10টার দিকে মার্কিন 2 নারী শহরের হিল ডাউন সার্কিট হাউসের পাশ দিয়ে যাওয়ার সময় শ্লীলতাহানির চেষ্টা করে পালিয়ে যায় যুবক তারেক। এ ঘটনার অভিযোগ পেলে পুলিশ সকাল থেকে অভিযান শুরু করে। আটক তারেকুর রহমান শহরের মহাজের পাড়ার ফরিদের ছেলে। এদিকে কিশোরগঞ্জে 8ম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল দিন ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 8 মার্চ রাতে ভুক্তভোগীকে ধরে নিয়ে যায় অভিযুক্ত দিন ইসলাম ও তার সহযোগীরা। 1400 এলাকার নান্দোলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আটকে রাখে। পরে তার বাবার অভিযোগে সুলতানপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। আটক করা হয় অভিযুক্ত দিন ইসলামকে। দেশের সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা না নিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়। রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনায় এসব বলেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর জোর দেন। সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের সুস্থ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। উদ্যোক্তা তৈরিতে যুব ব্যাংক গঠন করা হলে
ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সামনে বড় ইস্যু হয়ে উঠবে, যদিও এ নিয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। এটাকে কিভাবে আমরা সমন্বিত করব, এই বিষয়টা কিন্তু আসবে। আমার মনে হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলেছি, শোভন কর্মসংস্থান, সেখানে কিন্তু শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। হ্যাঁ, এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। বুয়েট ও কুয়েটে চান্স পেয়ে অর্থাভাবে ভর্তি হতে না পারা মেধাবী এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর টোলারবাগে মেধাবী শান্ত বিশ্বাসের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 50,000 টাকার অনুদান তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ভবিষ্যতে এই শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে বলে জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা সহ আরও অনেকে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানায় আমরা বিএনপি পরিবার। রাষ্ট্র ক্ষমতায় এলে জামাত ইসলামীর নেতাদের সম্পদ বাড়বে না, বরং কমবে, এমনটাই জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামাতের আমির। বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি, সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারায় ফেলবেন না। মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন। যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে, জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে। চীনে প্রথমবারের মতো চিকিৎসা নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে 11 জন রোগী সহ 30 সদস্যের একটি প্রতিনিধি দল। এটি ঢাকা বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তবে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বিমান ভাড়া কমানোর দাবি রোগীদের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বাংলাদেশি রোগীরা সাধারণত দেশের বাইরে চিকিৎসা নিতে এতদিন ভারতের কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও থাইল্যান্ডের ব্যাংককে যেতেন। তবে এবার বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করল চীন সরকার। সোমবার বাংলাদেশ থেকে 11 জন রোগী সহ চীনের কুনমিংয়ে যাত্রা করল একটি দল। রোগী ছাড়াও চিকিৎসক, ট্রাভেল এজেন্সি পার্টনার ও সাংবাদিকরা এ দলের সঙ্গী। যাত্রা পূর্বে বিমানবন্দরে আনুষ্ঠানিকতায় যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের বিভিন্ন হাসপাতালের সুযোগ সুবিধা তুলে ধরেন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশিদের চিকিৎসা আরও সহজ করতে সব ধরনের উদ্যোগ নেবে চীন সরকার। Yunnan Fuwai Cardiovascular Hospital and the Yunnan Cancer Hospitals have been designated as the first batch of hospitals to receive Bangladesh patients. These hospitals boast highly skilled medicine teams and advanced equipment, ensure professional treatment plans, efficient medical procedures and high-quality healthcare service. এই যাত্রাকে দুই দেশের জন্য নতুন দিগন্তের উন্মোচন হিসেবে অভিহিত করেন পররাষ্ট্র সচিব। আমি আশা করি আজকে যারা যাচ্ছেন তারা সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আরোগ্য লাভ করবেন এবং ভবিষ্যতে আরও অনেক রোগী বাংলাদেশ থেকে চীনের এই হসপিটালগুলোতে যাওয়ার জন্য স্থির করবেন। চীনের সাথে আমাদের যে সম্পর্ক আপনারা জানেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, একটি বহুমাত্রিক সম্পর্ক এবং এই সম্পর্কের একটি দিক হচ্ছে জনগণ পর্যায়ে যোগাযোগ এবং জনগণ পর্যায়ে যোগাযোগটা গত কয়েক বছরে অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা দুই দেশ এ লক্ষ্যে আরও একযোগে কাজ করে যাচ্ছি। যাত্রা পূর্বে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন রোগী ও চিকিৎসকরা। বিমান ভাড়া কমানোর পাশাপাশি ভিসা সহজীকরণের উপর জোর দেন রোগীরা। আর চীনের ভাষা কোনো সমস্যা হবে না বলে জানান চিকিৎসকরা। আমাদেরকে আরো সহজ করতে হবে ভিসা প্রসেস, অ্যান্ড ট্রাভেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ, ইটস ভেরি হার্ড টু অ্যাফোর্ড। কারণ এখান থেকে চায়না যাওয়া আসা যে ভাড়া হয় ইটস ভেরি এক্সপেন্সিভ, যার জন্য হয়তো আমাদের বাংলাদেশিরা এটা অ্যাফোর্ড করার জন্য একটু কষ্ট হয়ে যায়। আমি অথরিটিকে বলবো টু টেক
মানে এটা কেয়ারফুলি এটা এই ম্যাচটা দেখার জন্য একটা ট্যুর হচ্ছে, যেটা আমরা ডক্টরের ওখানে যাব, ওখানে আমরা দেখব কি হচ্ছে। এবং আরও একটা বড় ব্যাপার যেটা বেনিফিট আমরা পেতে পারি যে আমাদের ডক্টররা ওখানে গিয়ে ট্রেনিং নেবেন, অ্যাডভান্স ট্রেনিংগুলো নেবেন, যেগুলো আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। এই উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মত চিকিৎসকদের। সবার জন্য একটি নতুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশকে গাজার মতো বিধ্বস্ত করে গেছেন শেখ হাসিনা, মন্তব্য প্রধান উপদেষ্টার। পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহে হচ্ছে বিশেষ আইন। জাতীয় ঐক্যমত্য কমিশন নির্বাচনে বাধা হবে না বলেছেন আলী রিয়াজ। জুলাই গণঅভ্যুত্থানে সংবিধান বাতিল হয়ে গেছে, মন্তব্য নাহিদের। ডিসেম্বর টাইমলাইন ধরে চলছে সংসদ নির্বাচনের প্রস্তুতি, জানিয়েছেন সিইসি। সব ধরনের সহায়তার আশ্বাস ব্রিটিশ হাই কমিশনারের। এবং উন্নতির দিকে মাগুরার শিশুটির অবস্থা। কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।